এখানে আলেম সমাজদের ও একটা সুন্দর ভূমিকা রাখতে পারেন ওনারা, যে ওনারা ওই চামড়াটাকে কালেকশন করে ওনারা যদি এটা টোটাল প্রসেসিং করতে পারেন। কিন্তু এখন সহস্র শিক্ষার্থী বের হয়ে যাচ্ছে, এই শিক্ষার্থীরা কিন্তু মানে মানে এমপ্লয়মেন্টের বিষয়, এটা তো সব আমাদের সবার, কারো কাছে জিম্মি হয়ে যাওয়ার দরকার নাই। যদি অন্যান্য জায়গায় দেশের চামড়ার যদি মূল্য থাকে, তাহলে আমার দেশের চামড়াটা মূল্য থাকবে না কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফাইজুর রহমান, সাহিত্য সম্পাদক, দৈনিক সিলেটের ডাক। আজ আমরা সাম্প্রতিক একটি ইস্যু নিয়ে কথা বলছি। আমার সঙ্গে আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ আলেম ও ব্যাংকার মাওলানা আহমদ শামসুদ্দিন। জনাব, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা কথা বলছি যে কদিন পরেই ঈদুল আজহা, এবং ঈদুল আজহাকে কেন্দ্র করে বাংলাদেশে যে চামড়া শিল্প, চামড়া শিল্পের 85% এই সময়টাতে উঠে থাকে। কিন্তু আমরা দেখছি কিছুদিন আগে বাংলাদেশের আলেম সমাজ তারা ঘোষণা করেছেন এবছর তারা চামড়া কালেকশন করবেন না। এই বিষয়টার সামাজিক এবং অর্থনৈতিক কি ইম্প্যাক্ট পড়তে পারে, আপনার মতামতটা? ধন্যবাদ ফয়জু ভাই। আসলে এটা একটা এক কথায় বলা চলে যে এটা দুঃখজনক একটা ইস্যু। আসলে আমরা যখন থেকে মিডিয়াতে বা বিভিন্ন সময় কথাগুলো আসছে, তখন থেকেই যে লম্বা সময় ধরে এদেশের কুরবানি একটা ধর্মীয় আয়োজন, এটা ধর্মের একটা আল্লাহর বিধান, এবং এদেশের মুসলমানগণ এটাকে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে কুরবানি আদায় করে থাকেন প্রতি বছর। এবং অত্যন্ত আনন্দের ব্যাপার হলো যে এই কুরবানির চামড়াটা যেদিকে আমাদের এবাদত হচ্ছে, ঠিক তেমনি ভাবে আসলে এটা আমাদের একটা রপ্তানি বা একটা অর্থনৈতিক আয়ের বড় একটা উৎস, আমাদের বড় একটা অংশ এই কুরবানি এই চামড়া রপ্তানি থেকে এসে থাকে। এটা আমাদের মানে বলা হয় যে গার্মেন্টস শিল্পের পরেই হচ্ছে বড় প্রাণবোমারা হচ্ছে চামড়া শিল্প। হ্যাঁ, তো এটা একটা বাংলাদেশের একটা বড় মানে একটা মানে অর্থকরী একটা খাত, যেখানে থেকে আমাদের ইনকামের সোর্স হয়ে থাকে। তো এবছর যেটা হচ্ছে যে মাদ্রাসা কর্তৃপক্ষরা আমরা দেখলাম যে বিভিন্ন সময় মিডিয়াতে ঘোষণা দিচ্ছেন যে তারা চামড়া কালেকশন করবেন না। তো এটা আসলে এটা তো একটি এই জিনিসটা আসলে মানে আসলে বাংলাদেশের টোটাল ব্যবস্থার জন্য একটু চ্যালেঞ্জিং একটা ব্যাপার। যে আপনি চিন্তা করে দেখেন যে যদি এই লোকেরা, যদিও আমরা এই বিষয়টাকে খুব মানে হালকাভাবে এতদিন নিয়েছি, কিন্তু প্রায় প্রতি কোরবানির ঈদে প্রায় 1 crore মানে গরু কুরবানি হয়, নিয়ার অ্যাবাউট প্লাস মাইনাস এরকম এরকম হয়। তো এই 1 কোটি চামড়া আপনার যদি মানে মাদ্রাসা কর্তৃপক্ষরা প্রতি বছর তাদের স্টুডেন্টকে দিয়ে বা তাদের আয়োজনে কালেকশন করেন, এটাকে হালকা পাতলা প্রাথমিক প্রসেসিং করেন এবং তারা মানে মধ্যস্থতাকারী ব্যক্তিদের কাছে বিক্রি করে দেন। এইবার যদি ওরা কালেকশন না করেন, তাহলে এই চামড়াগুলো যাবে কোথায়? এটা তো মনে করেন আপনি কুরবানি দিয়েছেন, আপনার কুরবানি শেষ হয়েছে, আপনি জবাইকৃত পশুর গোশত আলাদা করে নিয়ে গেছেন, চামড়াটা পড়ে আছে। এই চামড়াটা কি করবেন এখন? হয়তো এখন আপনার এই ম্যানেজমেন্ট আগে মাদ্রাসার ছাত্ররা নিয়ে গেছে নিজ দায়িত্বে, আপনার এটা নিয়ে হেডেক ছিল না। এটাও আপনার জন্য এটা হেডেকের কারণ হয়ে যাবে যে এখন এটা কি করা যাবে। এই একটা মানে ইম্প্যাক্ট পড়বে আমাদের সোসাইটি যদি সত্যি মানে মাদ্রাসার টিচাররা বা মাদ্রাসা কর্তৃপক্ষরা চামড়া না করেন। অন্যদিকে আপনার যদি এটার মধ্যে মিসম্যানেজমেন্ট তৈরি হয়, তাহলে এই দেখেন যে এত বিশাল একটা ইন্ডাস্ট্রি বর্জ্যে পরিণত হবে। এখন যদি হয় যে সরকারের পক্ষ থেকে অথবা মিডিলম্যান যে বিজনেসম্যান যারা আছেন, তাদের যদি ব্যাপক ম্যান পাওয়ার থাকে, যে না তারা তাদের নিজ আয়োজনে নিজ যুগে এটাকে কালেকশন করে নিতে পারবেন, তাহলে বেস্ট ওয়েল, মানে এটা 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 তো ভালো একটা ব্যবস্থা। আর যদি করতে না পারেন, তাহলে এটা আমাদের জন্য একটা অ্যালার্মিং একটা সময় আসতেছে যে মানে এটা মানে মাদ্রাসা এটা কিন্তু হিউজ সংখ্যক মানে ম্যান পাওয়ার মানে নিয়োজিত হয় ওই মাদ্রাসার ছাত্র থেকে, যে আসলে যারা হয়তো মানে এটা ফ্রি ফ্রি এবং তাদের জাস্ট মানে আল্লাহর জন্য তারা স্যাক্রিফাইস করে ঈদের দিনটাকে তারা কষ্ট করে, কিন্তু ওই যে রক্ত চামড়া টানাটানি করে তারা দিন শেষ করে। এবং এর জন্য আমরা অনেক মানে একটা বার্ডেন থেকে আমরা রিলিফ পেয়ে যাই ইজিলি। এবং এর মধ্যে দিয়ে হয়তো তাদের একটা স্বার্থ আছে
যে এই চামড়াগুলো কালেকশন করে তারা মধ্যস্থতাকারী এই ব্যক্তিদের কাছে বিক্রি করে কিছু উপার্জন হয়, এই উপার্জন দিয়ে গরিব এতিম ছাত্রদের মানে খাওয়া বা ভরণ পোষণের একটা ব্যবস্থা হয়, সারা বছর ধরে একটা শিক্ষা ফি তাদের মেনটেন হয়। এখন হ্যাঁ শিক্ষা মেনটেন হয়। তাহলে এখানে একদিক দিয়ে সমাজের এই যে মানে ইন্ডাস্ট্রিটার মধ্যে একটা খারাপ এফেক্ট পড়তেছে, যে এটা এটা চ্যালেঞ্জের মুখে পড়তেছে যে এই ইন্ডাস্ট্রিটা কতটা মানে আবার হচ্ছে গরিব এতিমরা বঞ্চিত হচ্ছে। গরিব এতিমরা বঞ্চিত হচ্ছে। শুধু গরিব এতিমরা বঞ্চিত হচ্ছে না, এর মধ্য দিয়ে এই যে ইসলামী শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বড় ধাক্কা আসছে। কারণ একটা ফিনান্সিয়াল সাপোর্টটা যদি পিছনে না থাকে, তাহলে এদের এই যে বাচ্চাগুলোকে মাদ্রাসা কর্তৃপক্ষরা ফ্রি খাওয়ায়, ফ্রি পড়ায়, এতগুলো বাচ্চাদের লালন পালন করে ফ্রিতে ডিউ টু তাদেরকে শুধু দিন শেখানোর উদ্দেশ্যে। এখন এই বাচ্চাদের যখন লালন পালনের অ্যারেঞ্জমেন্টটা মানে দুর্বল হয়ে আসবে, তখন এই বাচ্চাগুলা দিন থেকে বঞ্চিত হবে। এটা এবং এটা একটা মানে খুবই মানে একটা মানে একটা আমার মনে হয় যে এটা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য। আমার কাছে মনে হচ্ছে আমরা যে সংবাদ সম্মেলন, আলেমদের সংবাদ সম্মেলন থেকে যেটা দেখলাম যে তারা অনেকটা প্রতিবাদ এবং অনেকটা অভিমান থেকে এই সিদ্ধান্তটা তারা নিয়েছেন। এবং তারা 2014 সাল থেকে চামড়ার যে দাম, যেটা হচ্ছে কাঁচা চামড়ার যে দাম, মাদ্রাসার ছাত্ররা যেটা কালেকশন করেন এবং পরবর্তীতে গিয়ে মধ্যস্বত্বভোগীদেরকে কাছে বিক্রি করে দেন, যে দামটা পান 2014 সাল থেকে এই দামটি হচ্ছে নিচের দিকে গ্রাফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এরপর থেকে তারা প্রতি বছর ধরেন তারা কালেকশন করেন, ভাবেন পরের বছর হয়তো দাম বেড়ে যাবে, পরের বছর কালেকশন করে আবার সেম, এবং শেষ পর্যন্ত চামড়ার দাম তাদের আশানুরূপ না হওয়ায় একটা প্রতিবাদ এবং অভিমান থেকে আমার মনে হচ্ছে যে তারা এটি এবার চামড়া কালেকশন না করার সিদ্ধান্তটি না, এখানে ওনারা যেটা আমি একটা সংবাদ সম্মেলন দেখেছি, মানে কয়েকজন সিনিয়র আলেম তাদের বক্তব্য যেটা দিয়েছেন, যে এই তারা প্রতি বছর এই যে কালেকশন করেন, কালেকশন করতে যেয়ে কিন্তু তাদের ছাত্রদের মানে মানে পারিশ্রমিক নিয়োগ করেন। এই ছাত্রগুলোদের মানে মাদ্রাসা বন্ধের দিনগুলোতে তারা ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়। তারপর ট্রান্সপোর্টেশন, ওইখানে যে চামড়াগুলার পরিবহন ব্যবস্থা, বিভিন্ন জায়গাতে কালেকশন করতে হলে সিএনজি, ভ্যান, তারপর এইগুলা হিউজ একটা মেকানিজম কিন্তু এই চামড়ার পিছনে কাজ করে, এগুলা কালেকশন করার জন্য। এবং এই ব্যবহারটা কিন্তু আসলে যদিও ফ্রিতে মাদ্রাসা কর্তৃপক্ষরা বহন করেন, এখন দেখা যাচ্ছে যে এই ফ্রিতে মানে এটা বহন করলেও তাদেরকে কিন্তু একটা কষ্ট গুনতে হচ্ছে। এই কষ্টের এখন ওনারা দাবি করছেন যে আমরা চামড়া বিক্রি করে যে অর্থটা পাচ্ছি, এই অর্থটা তাদের এই ব্যয়ের চেয়েও কম হয়ে যাচ্ছে। তাহলে কেন তারা কালেকশন করবেন? কেন বাচ্চাগুলো কার জন্য করবেন? কেন বাচ্চাগুলোকে কষ্ট দিবেন? বাচ্চাগুলোকে কষ্ট দিয়ে তো মাদ্রাসার ফান্ডটাকে মাইনাস করা যাবে না। এটা তো মাদ্রাসার মূলত হচ্ছে মাদ্রাসার ঈদের দিনও মাদ্রাসাগুলা খোলা রাখা হয় শুধুমাত্র মাদ্রাসার এতিম যে গরিব যে ফান্ড, এই গরিব ফান্ডকে সচল রাখার জন্য। এখন যদি ধরেন ছাত্রদেরকে রাখার পরে বা ছাত্রদেরকে খাওয়ানোর পরে যদি মেনটেনেন্স কস্ট এই পরিমাণ হয় যে চামড়া থেকে উত্তোলিত যে পয়সা সেটাতে কম হয় বা লোকসান দিতে হয়, তাহলে তাদেরকে মাদ্রাসা খুলে রাখার তো প্রয়োজন নেই। এটা তারা বলছেন। হ্যাঁ, তাদের যৌক্তিকতা এটা ঠিক আছে, যে তাহলে কেন তারা বাচ্চাদের কষ্ট দিবেন, কেন তারা মাদ্রাসা কর্তৃপক্ষ মানে এই ইয়েটার রিস্কটা নিবেন, কেন তাদের আয়, যেটা তো মূলত আয়ের উদ্দেশ্যেই করছেন, সেই জায়গা থেকে যদি বলেন তাহলে তাদের এই মানে তাদের এই দাবিটা আমি মনে করি একদম একদম অযৌক্তিক না, একদম অযৌক্তিক না। কিন্তু সরকার তো তাদের যে দাবি, এই দাবি বা প্রতিবাদের প্রেক্ষিতে এবছর চামড়ার যে বর্গফুট 2 টাকা করে বৃদ্ধি করেছেন। ফাইজুল ভাই, এটা 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 সাধুবাদ জানাতে হয় যে সরকারকে, যে এটা মানে মানে যাই হোক মানে যে এই যে চামড়ার একটা স্বার্থভোগী কর্তৃপক্ষের, আমি শুধু মাদ্রাসা বলবো না, দাবিতে ওনারা হয়তো মানে উনি 2 টাকা বৃদ্ধি করেছেন বা এটা মানে এটা পজিটিভ একটা সিদ্ধান্ত নিয়েছেন। এখন এই 2 টাকা বৃদ্ধিতে কি ইম্প্যাক্ট পড়ছে আপনি দেখেন, যে আপনি যেটা বলছেন যে মানে 2009 সাল 10 সাল বা ওই সময় আমরা মানে আপনার কি মনে আছে কিনা জানেন যে একটা চামড়া প্রায় ন্যূনতম 3-4 হাজার টাকার মতো করে গড়ে বিক্রি হতো। 2009 সালের পূর্ববর্তী সময়টা যদি বলি, যে এই সময়টাতে বাংলাদেশে মাঝারি মানের যে একটি চামড়া, সেটি মাদ্রাসা কর্তৃপক্ষ সংগ্রহ করে যে চামড়ার যে আড়তদার তাদের কাছে বিক্রি করতেন 3,000 টাকার মতো, এবং বড় চামড়া বিক্রি করতেন 5,000 টাকায়। কিন্তু সেই চামড়াটি যদি বর্তমান বাজার দর যেটি সরকার বেঁধে দিয়েছেন, যদি এই দাম ধরি, তাহলে ধরেন একটা বড় চামড়া
একটা বড় পশু, গরু, একটা বড় গরুর মধ্যে চামড়া সাধারণত থাকে 23 থেকে 30 ফুট। হ্যাঁ হ্যাঁ 23 থেকে 30 ফুট, এবং সরকার নির্ধারিত যে দর সেটা হচ্ছে 57 টাকা, ঢাকার বাইরে হ্যাঁ। 57 টাকা যদি হয় তাহলে 23 থেকে 30 ফুট চামড়ার দাম আমি ধরবো 1,500 টাকা। 1,500 হ্যাঁ, টাকা, এরকম 1,500 টাকা। exactly, exactly। যদি মাঝারি মানের চামড়া হয় ধরেন এটা হচ্ছে 1100 টাকা, 1100 টাকা সরকার নির্ধারিত দামে। ছোট চামড়া যদি হয় তাহলে 1000 টাকা। কিন্তু এই 1000 টাকা গত বছর বা গত বছর আগে আমি গত 2 বছর গ্রামের বাড়িতে ছিলাম, আশপাশের 8-10টা মাদ্রাসায় খবর নিয়েছি তারা কোথায়, এবং সন্ধ্যা পর্যন্ত আমি দেখেছি যে আলেম উলামারা তাদের সংগৃহীত চামড়া নিয়ে বসে আছেন, কোনো ফড়িয়া বা কেউ আসে নাই। না আসার কারণে তারা সন্ধ্যা পর্যন্ত মানে ফেলে দিলে আমাদেরকে দিয়ে এই দামে তারা বিক্রি করেছেন। কি করবেন, সারাদিনে ছাত্ররা কালেকশন করেছে। তো এই যদি হয় অবস্থা, তাহলে তাদের কাছ থেকে তাদের এখন এই সিদ্ধান্তে তাদের আসাটা অযৌক্তিক আমি মনে করছি না, না। এখন এখন একটা জিনিস ফাইজুল ভাই ভাবতে হবে যে এটা কেন হচ্ছে। এখন আমাদের ভাববার বিষয় হচ্ছে যে যদি যে চামড়া 2009 সালে বা তার পরবর্তী সময়ে যেটা 3,000 4 টাকা বিক্রি হয়েছে, সেটা চলে আসলো 1,500 টাকা, মানে অর্ধেকের চেয়ে দাম কমে গেল। তাহলে এই সময় আবার টাকার ভ্যালু টাকার ভ্যালুটা বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, তাইলে এখন তো আরো বেশি বৃদ্ধি পাওয়ার কথা ছিল। তাইলে তাইলে এখান থ্যাংক ইউ, ভালো পয়েন্ট বলছেন। তাইলে এখন কথা হচ্ছে যে এই মানে দিন দিন চামড়ার মানে মূল্যটা বৃদ্ধি পাবে, সেই জায়গায় চামড়ার মূল্যটা কমছে। তাহলে প্রশ্ন হলো যে তাহলে বহির্বিশ্বে বা যে অঞ্চলগুলিতে আমাদের এই চামড়াগুলো রপ্তানি হচ্ছে বা পুরোটা বিশ্ব জুড়ে কি চামড়ার ডিমান্ডটা কি কমে গেছে কিনা। আমি আপনার সঙ্গে আলোচনা করার আগে একটু গুগল করছিলাম। হ্যাঁ, তো গুগল করে আমি দেখলাম যে বাংলাদেশ থেকে যে চামড়া রপ্তানি হয়, এই রপ্তানি থেকে 1.5 কোটি, মানে 150 কোটি, হ্যাঁ, হ্যাঁ। 150 কোটি অর্থাৎ 1.5 বিলিয়ন প্রায় হ্যাঁ, হ্যাঁ। মার্কিন ডলার আয় হয়। তার মানে হচ্ছে যে 15,000 কোটির মতো, হ্যাঁ, কোটি টাকার মতো। হ্যাঁ, যদি এত টাকা যদি আয় মানে রপ্তানি আয় হয়, তার মানে হচ্ছে যে বিদেশে আমরা যথাযথ দামেই বিক্রি করছি, কিন্তু যে চামড়ার কালেক্টর যারা হচ্ছে একটু রুট লেভেল থেকে চামড়াগুলো আমাদেরকে কাঁচা চামড়া এনে দিচ্ছে, তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, তাহলে এই কিন্তু জায়গায় ব্যবসায়ীরা বঞ্চিত হচ্ছেন না, ব্যবসায়ীটা ইনকাম করছেন। ইনকাম। তাইলে কথা হচ্ছে যে তাইলে তো এখানে যদি আপনার এই পরিসংখ্যানটা যদি ঠিক থাকে, তাহলে তো গ্যাপটা হচ্ছে যে বহির্বিশ্বে বা চামড়ার ডিমান্ডটা কমে নাই। তাহলে তাহলে মানে তাহলে এখানে বিজনেসম্যানরা তাদের যথাযথ ব্যবসা করছেনই। তাহলে মানে ওনারা কেন, মানে যারা কালেকশন করছে রুট লেভেলে যারা কাজ করতেছেন তারা বঞ্চিত হচ্ছেন কেন, এখানে হচ্ছে প্রশ্ন। তো এই জায়গাটা আসলে একটু ভাববার এবং বিবেচনা করার বিষয় যে তাহলে তাদেরকে তাদের যথাযথ মূল্যটা দিলে অসুবিধা কি। যদি এমন হয় যে না ঠিক আছে, এই চামড়াগুলা কালেকশন করার পরে এটা বহির্বিশ্বে এটার ডিমান্ড কমে গেছে, চামড়া শিল্পের এখন আর সেরকম চাহিদা নাই, তাহলে সেটা ভিন্ন ব্যাপার। এখন যদি লেদারের ডিমান্ডটা যদি বিশ্বজুড়ে এখনো মানে চাহিদা যদি থাকে, তাহলে তো এবং রপ্তানিটা আয়টা যদি ঠিক থাকে, তাহলে এই যে রুট লেভেলের যারা আছেন, যারা কালেকশন করছেন, তাদেরকে বঞ্চিত করা তো মাদ্রাসার আলিম উলামাদের দাবিও এটা যে সরকার বা ব্যবসায়ীরা যদি এটা রপ্তানি করে চড়া মূল্য পেতে পারে, তাহলে আমরা এটা কালেকশন করে আমরা কেন হচ্ছে মিনিমাম দামটা কেন পাবো না। না, এটা তো এখন এটা আসলে আমার মনে হয় যারা কর্তৃপক্ষ আছেন, আমরা আসলে স্পেসিফিক কারো দিকে মানে বলতে চাই না, যে যারাই কর্তৃপক্ষ আছেন, যে লেভেল থেকে যেখান থেকে, সেটা সরকার হোক, ব্যক্তিগত বা প্রাইভেট প্রতিষ্ঠান হোক, বা মধ্যখানে ট্রেনারি বিজনেসম্যানরা হোক, অথবা রপ্তানি ব্যুরো যেভাবেই হোক, মানে এটা আসলে বিষয়টা মানে একটু গুরুত্ব দিয়ে মানে বিবেচনা করা দরকার। কারণ এখানে কিন্তু অ্যালার্মিং একটা নিউজ আছে। ধরেন মানে তাদেরকে মানে আপনি যথাযথ মূল্য না দিলেন, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু আপনার কি এরকম ম্যান পাওয়ার প্রস্তুত আছে যে মানে অর্থাৎ মাদ্রাসাকে এড়িয়ে মানে চামড়া কালেকশন করার মতো ম্যান পাওয়ার আছে কিনা, মানে এখন কথা আছে যে ধরেন যে আমি ঠিক আছে, অসুবিধা কি, আমি ম্যান পাওয়ার নিয়োগ করবো, কিন্তু নিয়োগটা আপনি একটা পয়সা দিয়ে নিয়োগ করতে হবে। এখন কথা হচ্ছে যে আপনার কি এত বড় নেটওয়ার্ক, প্রথম হচ্ছে একটা যে নিয়োগের পয়সা, একটা যে নেটওয়ার্ক, এরপরে হচ্ছে একজন এমপ্লয়িকে এটা সিজনাল একদিনের জন্য, এরপরে কি সারা বছর কি এই এমপ্লয়িকে আপনি কি সাধারণত হচ্ছে এমপ্লয়ির যে একজন শ্রমিককে আপনি নিয়োগ করলে যে মজুরি দিবেন, ঈদের দিন দেওয়ার কারণে কিন্তু তাকে ডাবল দিতে হবে, সে তার ঈদকে স্যাক্রিফাইস করে চামড়া কালেকশনে যাবে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো আসলে মানে এটা
মানে কর্তৃপক্ষ ব্যবসায়ীদের জন্য কিন্তু একটি কষ্টিক। এটা কিন্তু মানে এই জায়গাটা হিসাব নিকাশ করতে হবে যে এখন এখন মনে করেন যে যদি মনে করেন যে ঠিক আছে হুজুররা ফ্রিতে কালেকশন করে আমাদেরকে দিবে আর আমরা জাস্ট বিজনেস করব, যদি ব্যাপারটা এরকম থাকে তাহলে ওনাদের বিষয়টা আবার মানে পুনর্বিবেচনা করা উচিত। আর যদি মনে করেন যে ঠিক ঠিক আছে ওনাদেরকে যদি ওনারা যে বিজনেস করছেন এর থেকে যদি বঞ্চিত হন তাহলে মনে করেন যে ওইখানে তাদের দ্বারা যে এই ফিনান্স করে যে শিক্ষা ব্যবস্থা মানে চালু রাখছেন এটা দুর্বল হয়ে যাচ্ছে। আই ডোন্ট নো, আমি জানি না, তবে মানে এই ইম্প্যাক্টটা কিন্তু ওইদিকে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো আসলে ওভারঅল হচ্ছে যদি আলেম ওলামা সত্যি সত্যি চামড়া কালেকশন না করেন, তাহলে ব্যাপকভাবে এনভায়রনমেন্টাল এবং ইকোনমিক্যাল দুইটা সাইডেই হচ্ছে বড় ইম্প্যাক্ট অনেক অনেক নেগেটিভ ইম্প্যাক্ট। কারণ আমাদের ব্যবসায়ীদের, যারা চামড়া ব্যবসায়ী, তাদের এত সামর্থ্য বা ম্যান পাওয়ার নাই মনে হচ্ছে যে আলেম ওলামারা চামড়া কালেকশন না করলেও তাদেরকে এড়িয়ে গিয়ে একদম রুট লেভেল থেকে চামড়া সংগ্রহ করে সবগুলো নিয়ে আসবেন। অনেক চ্যালেঞ্জ, এটা অনেক চ্যালেঞ্জিং বিষয় এবং কস্টিং বিষয়। হ্যাঁ, তারা যে দামে আলিমদের কাছ থেকে কিনতেন, যদি তারা একটু দাম বাড়ান তাহলে সেই কস্টিং থেকে তারা বেঁচে যেতে পারেন। এবং সংগ্রহের হিউজ যে সংগ্রহ, এই সংগ্রহ কিন্তু এটা দ্বারা তাদের এই ম্যান পাওয়ার দিয়ে সম্ভব না। 2 নম্বর হচ্ছে, যদি ধরেন ফড়িয়া বা এইরকম ধরেন যে মধ্যস্বত্বভোগী, তারা যদি আলেম ওলামারা এই বয়কট যে জায়গায় করবেন যে আমরা কালেকশন করব না, যদি এই সিদ্ধান্তে তারা অটল থাকেন, তাহলে যদি ব্যবসায়ীরা তাদের ম্যান পাওয়ার দিয়ে কালেকশন করে ফেলেন, তখন দেখা যাবে কি যে যিনি কুরবানি দিয়েছেন তিনি হয়তো বলবেন যে কুরবানি দেওয়ার পরে আমার চামড়াটাতে আমার জন্য একটি বার্ডেন, ঠিক আছে তুমি নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও, ফ্রিতে নিয়ে যাও। সে ফ্রিতে নিয়ে চলে আসলে ব্যবসা। এবং এই ক্ষেত্রে ব্যবসায়ীরা ধরেন যে মানুষকে এই জায়গায় নিয়োগ করেছেন কালেকশনের জন্য, তাদেরকে এইটা বেতন, এইটা যেটা পয়সা দিয়ে আলেমদের কাছ থেকে কিনতে চেয়েছিলেন, সেই পয়সা তাকে মজুরি দিয়ে এটা তিনি কালেকশন করতে পারেন। কিন্তু প্রশ্ন এখানে না, প্রশ্ন হচ্ছে যে যদি ব্যবসায়ীরা সফল হয়ে যান, তাদের ম্যান পাওয়ার দিয়ে কালেকশন করতে যদি সফল হয়ে যান, তাহলে এই ক্ষেত্রে আলেম ওলামাদের লাভটা কি হলো? না, এখানে দেখেন যদি সফল হয়ে যান, আমরা মানে আলেম ওলামাদের লাভ ক্ষতি নিয়ে হয়তো আমরা নাই ভাবলাম, ধরে নেন পরিস্থিতিটা হচ্ছে যে যে মানে ব্যবসায়ীরা সফল হয়ে গেলে সেটাও আমাদের জন্য ইতিবাচক দিক। ধরে নেন যে আলেম ওলামার লাভবান নাই হলেন, অন্তত আমাদের দেশের রপ্তানি শিল্পটা তো মানে বহাল হলো। কিন্তু এটা অনেক চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়, এটা কি আদৌ সম্ভব কিনা, কারণ একই দিনে এত বড় মানে শক্তিশালী নেটওয়ার্কটা ইউজ করা, আমার মনে হয় বিকল্পটা তৈরি করা একটু চ্যালেঞ্জিং হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সাধারণ মানুষরা কেন ফ্রিতে, মানে এটা তো সাধারণ মানুষদেরকে ট্রেপে ফেলে মানে ফ্রিতে চামড়াগুলো কালেকশন করা একটা বিষয় থাকে। এখানে আমার মনে হয় সাধারণ মানুষরাও একটু ব্যাপারটা গুলাকে একটু বিবেচনায় নিয়ে আসা উচিত যে কেন ফ্রিতে ব্যবসায়ীকে দিয়ে দিবেন, আপনার চামড়াটা নিয়ে তো সে ব্যবসা করছে, আপনি ফ্রি দিব, আমি আপনাকে ফ্রি দিব, আপনি আমরা আসলে মূলত গরিবের হোক আমি আপনাকে গরিবের হোক, ধরেন সিন্ডিকেটের হাতে হচ্ছে খুবই অসহায়। হ্যাঁ, এখন আমি গরিবের আমার চামড়াটা আপনাকে ফ্রি দেব, আপনি আবার ওইটা নিয়ে বিজনেস করবেন, তাহলে এটা বঞ্চিত হয়ে গেল। অথচ আমরা গরিব দেশ, মানে বিলো পভার্টি লোকজন বাস করতেছে, এখন তাদেরকে এটা সুযোগ আছে যে কিছু টাকা তাদের হাতে যাওয়ার, এই জায়গাটাকে তাদেরকে গরিবদেরকে কেন বঞ্চিত করে? যিনি চামড়ার মালিক, হ্যাঁ, যিনি কুরবানি দাতা, তিনি এই চামড়া কি করবেন? এটা একটা কাজ করতে পারেন, যদিও এটা আসলে মানে দুঃখজনক, কিন্তু আসলে বিষয়গুলো আমার মনে হয় প্রথম কথা হচ্ছে অনুরোধ থাকবে বিষয়গুলা কর্তৃপক্ষ যারা, প্রশাসন যারা আছেন এবং বিশেষ করে গভর্নমেন্ট যারা আছেন, জিনিসটা রিভিউ করা, কারণ সবই দেশের জনগণ, সবার স্বার্থ দেখা উচিত। তো এখানে যদি দেখা যায় যে একজনের হাতে কুক্ষিগত হওয়ার চেয়ে পাবলিকরা যদি একটা ফান্ডের অংশীদার হয়, তারা সবাই খেয়ে বাঁচে, তাহলে তাদের দিকটা বিবেচনা করা উচিত। আর যদি সরকার মানে সুন্দরভাবে মেনটেন করতে না পারেন, এটা আমি সরকারের কোনো মানে কোনো দেখে আমি কোনো কথা বলছি না, আমি এজ এ সাধারণ নাগরিক হিসেবে বলছি যে উচিত সরকারের এই বিষয়টাকে মানে সুন্দরভাবে দেখা, ম্যানেজ করা। আমরা একজন নাগরিক হিসেবে আমার ফ্রিডম আছে, তাহলে আমি তোমার কাছে তুমি আমার জিনিস নিয়ে বিজনেস করবা, আমি এটা ফ্রিতে নিবো কেন? এটা অন্য পথ আছে যে আপনি হয়তো ঠিক আছে এটা চামড়াটা মানে প্রসেসিং করে খাওয়া যায়, প্রসেসিং বলে রান্না করে খাওয়া যায়, হালাল, এটা মানে হারাম জিনিস না। সুতরাং এটাকে যেভাবে বুড়ি খাচ্ছেন, হ্যাঁ, এভাবে হচ্ছে চামড়াও খাওয়া যায়। তো এটা খাওয়ার যে প্রসেস গুলো আছে, রুম করে আপনি চামড়া খেতে পারেন, এটার মানে আপনি খাওয়ার প্রসেসটা শিখে নিতে পারেন।
একটা প্রসেস। দ্বিতীয় প্রসেসটা হচ্ছে যে আপনি যদি এটা কেউ বিক্রি করার জায়গায় না থাকে, এটা কিন্তু চামড়াটা একটা বিশাল একটা মানে সার হিসাবে কাজ করে। তাহলে আপনি যদি ওটা পুঁতে ফেলেন, পুঁতে ফেলেন, পুঁতে ফেলেন। ওটা মাটিতে কিন্তু আপনার একটা নির্ধারিত জায়গায় পুঁতে ফেলেন, এখানে আপনি সবজি চাষ করেন, আপনি গাছ লাগান, আপনার সুন্দর। এখান থেকে আপনার এটাও আপনার এটা কাজে দেবে। আমার মনে হয় এই দিকে অর্থাৎ চিন্তা করতে পারেন। আপনি ফ্রিতে ব্যবসায়ীকে লাভবান না করে আপনি চাইলে, যেহেতু ব্যবসায়ী এই জায়গায় সিন্ডিকেটের মাধ্যমে গরিবদের হক মেরে, গরিবরা বঞ্চিত হয়ে হচ্ছে ব্যবসায়ীরা ফ্রিতে নিয়ে যাওয়ার যদি কোনো প্রবণতা থাকে, এই ক্ষেত্রে চামড়ার মালিকের, আপনার মতে চামড়ার মালিকের উচিত হবে যে সে ওইটা পুঁতে ফেলবে, সার হিসেবে ওখানে একটা গাছ রোপণ করবে, পুঁতে না, ফেলবে, এখানে অথবা ব্যাপারটা সে আসলে ব্যাপারটা যদিও আসলে আমরা এটা চাই না। একজন নাগরিক হিসাবে, একজন দেশের সুস্থ নাগরিক হিসাবে এটা আমরা চাই যে প্রত্যেকটা জিনিসের ভালো ইউটিলাইজ হোক, যে এখানে বেস্ট ইউটিলাইজটা হোক। সেই হিসাবে এটা মানে বেস্ট ইউটিলাইজের সুযোগ আছে যে আপনি যেভাবে সুন্দরভাবে চলে আসছিল, যারা মাদ্রাসা বা আলিম সমাজরা মধ্যখানে এটা সেবার বিনিময়ে কিছু অর্থ উপার্জন করছে, তারা ব্যক্তিগতভাবে ব্যবহার করছে না, এটা কিন্তু আবার গরিবদের মধ্যে বিলিয়ে দিচ্ছে। এটা সেবামূলক কাজের মধ্যে কিন্তু এটা সুন্দর একটা প্রসেস। এটাকে একটু মানে যেভাবে স্ট্যান্ডার্ড পর্যায়ে থাকে ওইটার দিকে একটু নজর দেওয়া। আর দ্বিতীয়ত হচ্ছে যদি এটা না করেন তাহলে তো বিষয়টাকে মানে ওনারা যেভাবে স্ট্যান্ড করছেন ওইভাবে করা। এখানে আরেকটা আমার পরামর্শ থাকবে, এখানে আলেম সমাজদের ও একটা সুন্দর ভূমিকা রাখতে পারেন ওনারা, যে ওনারা ওই চামড়াটাকে কালেকশন করে ওনারা যদি এটা টোটাল প্রসেসিং করতে পারেন। ট্যানারির মালিক যদি আলেম সমাজ হয়ে যায়, ট্যানারির মালিক হন বা এটা মালিক ধীরে ধীরে হয়ে যাবেন, ওনারা যদি প্রসেসিং করেন এ টু জেড একদম রপ্তানি পর্যন্ত, যদি ওই প্রসেসিং চামড়া সংগ্রহ থেকে নিয়ে একদম রপ্তানি পর্যন্ত যে প্রসেসগুলো মেনটেন করতে পারে, যদি ওনারা মেনটেন করতে পারেন, যেহেতু তাদের ম্যান পাওয়ার আছে, নেটওয়ার্ক আছে। এবং একটা মজার ব্যাপার হলো যে প্রতি বছর মাদ্রাসা থেকে কিন্তু এখন সহস্র শিক্ষার্থী বের হয়ে যাচ্ছে। এই শিক্ষার্থীরা কিন্তু মানে মানে এমপ্লয়মেন্টের বিষয় আছে। এরা যদি একটা বড় ট্যানারি হয়, বড় হয়, তাদের হাজার হাজার ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ভালো স্যালারি নিতে পারবে এবং আমাদের এই শিল্পটা এবং নিজেদের শিল্প নিজেরাই বাঁচিয়ে রাখার একটা চ্যালেঞ্জ গ্রহণ করা যায়। ইতিমধ্যে কিছু কিছু আলিম ওলামারা কিন্তু কিছু মানে এইসব দিকে এগিয়েছেন। আমার মনে হয় এই জায়গাটাকে আর একটু গুরুত্ব দেওয়া উচিত, কারণ দেশটা তো সব আমাদের সবার, কারো কাছে জিম্মি হয়ে যাওয়ার দরকার নাই। আমরা প্রত্যেকেই আমাদের দেশটাকে মানে সুন্দরভাবে এগিয়ে নিতে পারি যদি আমরা সেলফ কন্ট্রিবিউশন করে। সর্বশেষ কথা, বাণিজ্য মন্ত্রী বলেছেন যে একটু সরকারকে একটু সময় দিতে হবে, সরকার একটু সময় পেলে চামড়া শিল্পকে আবার আগের জায়গায় নিয়ে যেতে পারবে। আমার মনে হয় বাণিজ্য মন্ত্রী, আমরা আমরা একজন জেন্টেল বাণিজ্য মন্ত্রী পেয়েছি, যিনি একটি ভালো ফ্যামিলি বিলং করেন এবং যথেষ্ট সুশিক্ষিত লোক। আমার মনে হয় আমাদেরও মানে আমরা এই যে ক্ষুদ্র জায়গা থেকে আমরা এটা মানে আশা রাখতে পারি যে বাণিজ্য মন্ত্রী যদি একটু আন্তরিকভাবে এই বিষয়গুলো দেখেন, তাহলে মনে হয় একটা আমাদের মানে একটা সুন্দর ইতিবাচক একটা মানে রেজাল্ট আসতে পারে। এবং আসলে এটা যেভাবে বিজনেসম্যানরা উপকৃত হওয়া উচিত, ঠিক তেমনি ভাবে এই যে জনগোষ্ঠী, এরাও যদি উপকৃত হয়, এরা যদি ভালো থাকে, এরা খেয়ে দিয়ে বাঁচে, তাহলে তো দেশের জনগণই ভালো থাকলো। ঘুরে ফিরে তো এই টাকাগুলো মানে টাকাগুলো দেশের জনগণের জন্যই তো। একজনের কাছে কৃতজ্ঞ হওয়া আছে, যদি নেটওয়ার্কটা ব্যাপারটা এমন হয় যে এদের কাছ থেকে টাকাগুলো উঠার পর যদি রপ্তানি মূল্য পাওয়া যাচ্ছে না, তখন অন্য ইস্যু। তখন এটা নিয়েও চিন্তা করা উচিত যে কেন রপ্তানিটা বিশ্বে যদি অন্যান্য জায়গায় দেশের চামড়ার যদি মূল্য থাকে, আমার দেশের চামড়াটা মূল্য থাকবে না কেন, এগুলো বোঝার দরকার আছে। এটা মনে হয় এই বিষয়গুলোতে আসলে আমাদের চেয়ে তো ওনারা অনেক 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 বেশি ভালো বুঝেন। একটু যদি নজর দেন, গুরুত্ব সহকারে দেখেন, আমার মনে হয় এটা মানে এটা এই জিনিসগুলো নিয়ে ভাববার একটা ব্যাপার আছে আর কি।